Youth Adda, Rocky Adda, Kore Mathe Adda, Coffee House Adda. Youth Adda, Pure Adda, Kola Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর শ্যামকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরও এক পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে দুই হুজুরের গপ্প। গদ্য যখন লিখতে যাই তখন আমার চোখটা হয়তো সম্পাদনা করে অনেকগুলো দেখা থেকে কোনো দেখাটাকে বেছে নিয়ে সেটাকে লেখে। অনেক সময় সেটাকে একটু অতিরঞ্জন করে হয়তো বা একটু কমিয়ে দেয়, কিন্তু এক ধরনের দেখার দর্শন আমার মনে হয় কাজ করে। এরপর থাকছে সিনেমা নিয়ে মন খোলা আড্ডা শয়ে সিনেমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নগরকেন্দ্রিক সভ্যতা অনেকখানি বদলে গিয়েছিল। এই শহরে যারা বাস করেন তাদের জীবনযাপন অনেকখানি পাল্টাতে থাকছিল। অনেক বছর পর আমার মনে হয় আদিত্য বিক্রম সেনগুপ্ত এই আসা যাওয়ার ছবির মাধ্যমে মধ্যবিত্ত সংকট, একটা দাম্পত্য জীবনের যে মধ্যবিত্ত সংকট, সেটা চমৎকারভাবে চিত্রায়ন করেছেন। আমরা প্রথমেই চলে যাই তরুণ গদ্যকার সম্বিত বসুর সঙ্গে জমজমাট আড্ডায়। নমস্কার, সকলকে স্বাগত ইউথ আড্ডায়। ইউথ আড্ডায় এই সেগমেন্ট মানে দুই হুজুরের গপ্প। দুই হুজুরের গপ্পতে আমরা গপ্প তো করবো, কিন্তু কি নিয়ে সেটাই হচ্ছে বিষয়। ছোটবেলা থেকে গদ্যপদ্য নিয়েই আমাদের পথ চলে, কিন্তু আজকে আমাদের সময় পেয়ে গেছি এই প্রজন্মের গদ্যকার সম্বিত বসুকে। সম্বিত, স্বাগত। নমস্কার। সম্বিত, প্রথমেই তো বললাম যে আমাদের গদ্যপদ্য নিয়েই ছোট থেকে বাঁচা। একদম। তা এই গদ্যকার হয়ে ওঠা তোমার জার্নিটা একদম একটু যদি প্রথমেই বলো। দেখো, মানে গদ্য লেখার সঙ্গে তো আমাদের মানে বাধ্যতামূলক একটা গদ্য লেখা আমাদের থাকে। একদম, মানে ছোটবেলায় তো পরীক্ষার প্রশ্নপত্রে কেউ কবিতা লিখতে দেয় না, সেটা একটা দুঃখের ব্যাপার হয়তো অনেকের কাছেই, কিন্তু আমরা বাধ্যতামূলকভাবে এক ধরনের গদ্য লিখে থাকি পরীক্ষার খাতায়। আমার মনে হয় সবচেয়ে বেশি আমি গদ্য লিখেছি ইতিহাস পরীক্ষা লিখতে গিয়ে, কারণ অর্ধেকটাই ছিল আমার বানানো ইতিহাস। তো আস্তে আস্তে যখন ক্রমে বড় হচ্ছি, মূলত ধরো ওই 2006-07 সেই সময় অনেকটা যেহেতু বাংলা নিয়ে পড়তাম, বাংলা একটা টান ছিল। আমার বাবা পার্থ বসু, তিনি কবি, কিছু গদ্যও লিখেছেন। তো এই সবটা মিলে, যদিও তখন আমি বলছি তখন যদি বাবার সাথে বই মেলা যেতাম তখন লিটল ম্যাগাজিনের স্টলে দাঁড়িয়ে মনে হতো ইস কি বিরক্তিকর, হ্যাঁ কত ছোট ছোট ময়লা খারাপ কাগজে ছাপা অদ্ভুত সব প্রচ্ছদ, কেন আনন্দে নেই, কেন আমরা পত্রভারতীতে নেই, কেন সব ছোটদের বইয়ের মাঝে নেই। কিন্তু এখন ব্যাপারটা পুরো ঘুরে গেছে আর কি। এখন মনে হয় যে আরে এইগুলোই তো আমার জায়গা, এইগুলোই তো আমার পথ। তো গদ্য লেখাটার মধ্যে না আমি বলছি এই একটা আশ্চর্য স্মৃতি এবং বর্তমান সময় এই সমস্তটা ঢুকে পড়েছিল সেই সময় থেকে। এখন আরো বুঝতে পারি, কারণ আমার দেখাটা অনেকটা মুখস্থ করার মতো। গদ্য যখন লিখতে যাই তখন আমার চোখটা হয়তো সম্পাদনা করে অনেকগুলো দেখা থেকে কোনো দেখাটাকে বেছে নিয়ে সেটাকে লেখে। অনেক সময় সেটাকে একটু অতিরঞ্জন করে হয়তো বা একটু কমিয়ে দেয়, কিন্তু এক ধরনের দেখার দর্শন আমার মনে হয় কাজ করে আমার নিজের গদ্য লেখায়। সেটা একেবারে ধরো প্রথম বই যেটা বেরোয় গদ্যলেন, এই বইটি যেটা তোমায় বলছিলাম একটু আগে, তো এই বইটা আমার প্রথম বই 2014 সালে বেরোয়। এই বইটাতে খুব ছোট ছোট আকারের গদ্য আমি লিখি, মানে সেটা মানে খুবই ধরো 7-8 লাইনের গদ্য, এক একটা পাতায় মানে এইটুকুনি একটা জায়গা নিচ্ছে।
কখনো শেষের দিকে বড় হয়েছে। মানে একটু অনুগল্পেরই আর একটু হয়তো বৃহত্তর ক্ষেত্র, ঠিক অনুগল্পও না, আবার মানে পুরোপুরি অনু- সম্পূর্ণ একটা গদ্যও নয়। সম্পূর্ণ গদ্যও নয়। আবার অনেকেই বই পড়ে আমায় বলেছেন এ তো মানে কবিতা। আচ্ছা, ঠিক আছে, মানে আমি এই বইটাকে, আমায় অনেকেই বলেন যে এটা কবিতার বই, বাধ্যত আমি এটা গদ্যলেন বলি, কারণ আমি নিজে মনে করেছি এটা গদ্যের বই। এই কবিতা এবং গদ্যের যে একটা বড় মাপের ফারাক পার্থক্য দেখানো যায় একাডেমিক্যালি, সেটাকে আমি বলছি যে কিছুটা দূরে সরিয়ে রেখেই আমি এই কাণ্ডটা করে ফেলেছিলাম এই বইতে। সেটা খুব একদম। সচেতনভাবে আমি করি। একদম, মানে এইটা দিয়েই তার মানে সেই অর্থে একেবারে প্রকাশিত হওয়া হ্যাঁ, গদ্যের। এটা হচ্ছে আমার প্রথম বই আর কি। বিভিন্ন দেখা অনেক ঘটনা, দেখা চরিত্র, সেগুলো কিভাবে এই গদ্য লেখার সময় ইনফ্লুয়েন্স করে, মানে সেই বিষয়টা কি কোথাও একটা নোট ডাউন করে রাখা থাকে? যে আমায় যদি একটা ঘর বন্দি করে রেখে দেওয়া হয়, আমি কিন্তু লিখতে পারবো না। আচ্ছা, মানে আমি রাস্তায় না হেঁটে বেড়ালে, আমি বাসে না উঠলে, আমি মেট্রোয় না উঠলে, আমি মানুষের মুখ না দেখলে আমার পক্ষে লেখাটা খুব মুশকিলের। ঠিক। কারণ আমি ওই দৃশ্য থেকে আমার লেখার উপাদান পাই সব সময়। এই যে লিটল ম্যাগাজিনে আমরা দেখতে পাচ্ছি যে বারবারন্ত আরো বাড়ছে বিস্তৃতি, স্টলের সংখ্যা বাড়ছে, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে আমরা দেখতে পাচ্ছি তার একটা আধিক্যতা। কিভাবে দেখো যে লিটল ম্যাগাজিনের এই পথ চলা, এগোনো? দেখো, আমার তো আমার ভীষণ পজিটিভ লাগে বিষয়গুলো। আমার মানে আমি যদিও কাজ করি একটি ডিজিটাল মাধ্যমে, কিন্তু আমি প্রিন্টের প্রতি অ্যাডিক্টেড। মানে আমার যে কোনো ছাপা জিনিস অসম্ভব ভাল লাগে। আমি মানে প্রচুর পুরনো বই, পুরনো কাগজ, পত্রিকা, এমনকি আমি বলছি একটা ছোট বিজ্ঞাপন, বুকলেট, সিনেমার বুকলেট, এগুলো নিয়ে আমার খুব আগ্রহ। ফলত আমি বলছি যে যে কোনো প্রিন্ট, সেটার প্রতি আমার একটা আগ্রহ আছে। কিন্তু এটার সাথে লিটল ম্যাগাজিনের একটা বেসিক পার্থক্য আছে, যে লিটল ম্যাগাজিনটা অনেকটাই আমি বলছি যে একটা জায়গাকে কেন্দ্র করে একটা ছোট মানুষের বৃত্তের মধ্যে এসে পড়ে। এবার সেই লিটলটা কোথাও কোথাও এখন গিয়ে মনে হয় যে অনেক বড় পরিসর পাচ্ছে, যেটা খুব দরকার ছিল। এবং তবে একই সঙ্গে আমি বলছি যে প্রচুর লিটল ম্যাগাজিন এখন বেরোচ্ছে যার ঘরানাটা খুব একরকম। মানে পাতা উল্টে যদি দেখা যায় যে 6টা পরপর কাগজ, তাদের ধরন এক, তাদের অনেক সময় লেখক সূচি এক, তাদের পাতার লেআউট এক। তো এইটা কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে আরো বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা ছিল। শর্টকাটের জন্য অনেক সময় অনেক কিছু অনেকে করে। তাহলে মুশকিল হচ্ছে আমরা একটা না সবসময় নামের পেছনে দৌড়চ্ছি, যে উনি লেখেন তার মানে ওনাকে দিয়ে ব্যাপারটা শুরু করি, মানে তার মানে ওনার কাছে গিয়ে বলি আর কে কে লিখতে পারবে। কিন্তু একজন সম্পাদক হিসেবে তো দায়িত্ব খুঁজে 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 কোথায় ঠিকঠাক লেখা পাওয়া যায়, বায়াসনেস গুলো একটুখানি দূরে সরিয়ে অরিজিনালি মানে লেখাটা কতটা গুণগত দিক থেকে ঠিকঠাক, সেটা শুধু লেখার বিষয়টাও না। লিটল ম্যাগাজিন কিন্তু সারাক্ষণ শুধু লেখার উপর গুরুত্ব দিয়ে বাঁচেনি না, তার ছবি আছে, তার প্রিন্টিং আছে, তার হরফ আছে, এই যে নানান দিক থেকে তার স্টাইল এবং গঠন, এবং স্টাইল গঠন এবং আমি বলছি তার ভেতরের উপাদান, এই সবটা মিলে যদি একটা কাগজ তৈরি হয়, সেটা যে একেবারে দেখা যাচ্ছে না তা না, যথেষ্টই যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত অনেক বেশি এ ব্যাপারে কাজ হচ্ছে বলে আমার মনে হয়। এবং আরেকটা জিনিসও লক্ষ্য করছি, সেটা তোমার কাছে আরো ভালো জানবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, জেলা ভিত্তিকও বহু এরকম আমরা লিটল ম্যাগাজিন দেখতে পাচ্ছি, যারা কিন্তু নতুন গদ্যকারদেরও তুলে আনছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখুন, কলকাতা মানে বলে যে বস্তুটা ছিল, সেই বস্তুটা আমার মনে হয় লেখালেখির জায়গা থেকে যে কলার উঁচু করা ছিল। আমি নিজেও কলকাতার নই, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আমি বলছি যে আফটার ফেসবুক সেই জিনিসটা কিন্তু অনেকটা ভেঙে গেছে। মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চলে আসার পর অনেকটা ভেঙে গেছে। কিন্তু এটার আরো একটা ব্যাপার হয়েছে যে আমি আমার জেলাতেই, আমার পাড়াতেই এমনকি 2-4টে ছোট ছোট দল করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি তো পাশের ছেলেটিকে চিনতাম না যে পাশের বাড়িতে এই লিখছে, এবার তার সাথে কানেকশন হয়ে গেছে। ফলে তো আমি বলছি এই একটা অদ্ভুত আঞ্চলিকতাও হয়তো বা তৈরি হচ্ছে কোথাও কোথাও। সেটাকে ভেঙে সত্যিকারের কাগজ করার দিকে একটু মাথা দেওয়াই যায়। একদম। কিন্তু আমরা একটু ডিজিটাল মিডিয়ামের কথায় আসি। ডিজিটাল প্ল্যাটফর্মে তুমি যেহেতু কাজ করছো বহু বছর ধরে, কতদিন ধরে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছো এবং তোমার জার্নিটা যদি একটু বলো। আসলে কাজ করছি ডিজিটালে মাত্র 1 বছর 2 মাস হলো, কিন্তু আমি মিডিয়াতে কাজ করছি অনেক দিন। আচ্ছা, এবার আমি যে ডিজিটালে কাজ করছি তার
ধরনটা এসছে প্রিন্ট থেকে। আচ্ছা। আমি যেহেতু রোববার পত্রিকায় হ্যাঁ, দীর্ঘদিন হ্যাঁ, ছিলাম, হ্যাঁ। এবার রোববার থেকে এখন আমরা তার 1 ডিজিটাল বছর 2 ফরম্যাটে। বছর ডিজিটাল ফরম্যাট হয়েছে, কিন্তু আমাদের বিষয়, আমাদের ধরন, এই সমস্ত কিছুই রোববার পত্রিকা থেকে আলাদা। এবার সেটার কি করে ডিজিটালাইজ করা যায়, কোন বিষয়টা ঠিক ডিজিটাল, এই বিষয়টাতে এখন আমি বলছি যে খুব প্রাথমিক স্তরে আছে। সত্যিকারের যে লেখাগুলো মানুষের ভেতরে একটু গভীরে চিন্তা ভাবনা করায়, ভাবায় এবং মনে রাখে, সবচেয়ে বড় কথা যে আমরা তো মনেই করি যে ডিজিটাল মানে মনে রাখতে পারে না, ডিজিটাল মানে খেলো আর কি, ক্লিক করলো শেষ হয়ে গেল ওই পর্যন্ত। কিন্তু আমাদের সেরকম না। এমনকি আমি বলছি 300-350 শব্দের সাধারণত লেখাপত্র বহু ডিজিটালে ছাপা হয়। আমাদের যদি ডিজিটাল আপনি কখনো দেখেন বা আপনারা কখনো দেখেন, তাহলে দেখবেন যে তাতে 2000-3000 শব্দের লেখাও আছে, আচ্ছা। সেরকম সাক্ষাৎকারও আছে। আমরা সেই মনটা চাই, মনোনিবেশটা চাই। আমরা মনে করি না যে পাঠক সত্যি প্রচন্ড চঞ্চল, সত্যি পাঠক পড়তে চায় না, এই কথাটা আমি বিশ্বাস করি না। বিষয়গুলো কিভাবে ছুঁয়ে যায় গদ্যকার হিসেবে তোমার? আমি সবসময় চাই যে যে জায়গাটা তুলনামূলকভাবে ঠিক খবরের কাগজে আসার নয়, যে জায়গাটা আমি বলছি যে ভীষণ লোকে পড়ে, আমি বলছি যে তথাকথিত সেলিব্রিটি নয় আর কি, যারা কিন্তু যারা সত্যি চমৎকার কাজ করেন, যারা সত্যি অন্যরকম ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। আপনি বা তুমি যার কথা বলছিলে আর কি, শ্যামল বরণ সাহা, তিনি নিজেকে বাঁশ গাছ ভাবেন একদম। এরকম, আমি বলছি এরকম একটা আশ্চর্য লোক সে যে আছে, এতদিন ধরে বাঁশ গাছ আঁকছেন এবং মনে করছেন যে ওটাই ওনার সেলফ। আবার আমি বলছি যে IPL এর সময় ইডেনের বাইরে বলে একটা সিরিজ আমরা করেছিলাম, সম্ভবত ইডেনের বাইরে বা গ্যালারির বাইরে। তো সেখানে যে জার্সি বিক্রি করে একটি বাচ্চা ছেলে, ক্লাস 11-এ পড়ে, এবার যে জার্সি বিক্রি করছে সে কার ফ্যান, এটা ছিল আমাদের প্রশ্ন। ঠিক ঠিক, আমরাও তো খেলা দেখতে গেছি, জার্সি বিক্রি করছে, সে হয়তো সেই মানে ফেভারিট দলটার হয়তো সেই লোগোটা এঁকে দিচ্ছে গালের মধ্যে, মুখে, কপালে, এটা করছে। সত্যি জানার কোনো ইচ্ছে হয়নি, কিন্তু এই মানে আলাপচারিতায় অন্তত সেটুকুনি মনে হলো যে এরকম চরিত্র হলে আগামী দিনে নিশ্চয়ই জানবো বা জানার চেষ্টা করব যে সত্যি সে কোন দলকে সাপোর্ট করে। বিশ্ব সঙ্গীত দিবসে সাধারণত আমরা দেখি যে সমস্ত মিডিয়াতেই সঙ্গীত যারা বিশ্ববরণীয় তাদের কথাই খুব চর্চা করা হয়, কোনো সঙ্গীতকার এসে কথা বলেন। আমরা যেটা করেছিলাম, যারা বাদ্যযন্ত্র নির্মাণ করেন একদম তাদের ইন্টারভিউ নিয়েছিলাম। কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দেওয়া নয়, কমলা লেবুটা রইলো, কিন্তু খোসাটাও আমার জন্য জরুরি। আচ্ছা, এর সঙ্গে জিজ্ঞেস করি, বাবা যখন কবি, আমাদের সেখানে তো তার কাছ থেকে একটা গাইডলাইন পাওয়াই যায়, কিন্তু তোমার জীবনে, গদ্যকার জীবনে, কবি, গদ্যকার পার্থ বসু কি জায়গাটা, মানে তিনি কি গাইড করেছেন না একেবারে জলে ঠেলে দিয়েছেন যে সাঁতারটা নিজে শেখো, কাটো? না, বাবা খানিকটা হয়তো গাইড করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাবার থেকে আমি খানিকটা দূরে দূরেই ছিলাম। আচ্ছা। তার একটা কারণ হচ্ছে এই যে মানে এখন তো বলিউডে ব্যাপারটা হয় নেপোটিজম, কিন্তু বাংলা বাজারেও যদি সেটা ছড়িয়ে যেত, এটা নিয়ে আমার খুব ভয় ছিল। আচ্ছা। তো ফলত বাবা, যেটা হতো ছোটবেলায় আমি বাবার সাথে বই মেলা যেতাম, কিন্তু বড় বয়সে বাবা একদিকে নেমে চলে যেত, আমি আরেক দিকে যেতাম। আর ক্রমে আমি দেখলাম বাবা লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নটা আমার জন্য ছেড়ে দিল এবং বাবা অন্যান্য জায়গায় ঘুরে বেড়াতো। মানে একই প্যাভিলিয়নে বাবা এবং ছেলে দুদিক থেকে কাউন্টার লড়াইটা একটু মুশকিল। আচ্ছা। তো বাবার ব্যাপারটা সেরকম ছিল এবং মানে বাবা আমার লেখা পড়তো, নিয়মিত পড়ে নানান জনকে ফোন করে বলেছে যে আজকে সম্বিতের এই লেখা বেরিয়েছে, এই লেখাটা আমাকে নিয়ে লিখেছে। এমন একটা গল্প লিখেছিলাম আমি রোববার পত্রিকায়, সেটা হচ্ছে বাবাকে বাজারে খুঁজছি। তো বাবা সেটা পড়ে প্রচন্ড উত্তেজিত, উচ্ছ্বসিত। বাজার থেকে ফেরার পথে ওই রোববার পত্রিকাটা নিয়ে আমার দাদুর প্রেস ছিল, সেই প্রেসে গিয়ে বসে দীর্ঘক্ষণ আড্ডা মেরেছিল। তো ফেসবুকে পোস্টও করেছিল। আমি তখন বাবার সাথে ফেসবুকে পর্যন্ত ছিলাম না। তো এই মজাটা হতো আর কি, মানে বাবার গাইডেন্স আমি একেবারেই নিতে চাইতাম না। এবার ওটা বাবা যখন চলে গেলেন, তখন আমি বুঝতে পারি যে এইগুলো কোথাও কোথাও গিয়ে বাবার লেখা থেকে, বাবার বলা থেকে, বাবার গদ্য থেকে আমি বাবার লেখালেখি থেকে অনেক বেশি শিখেছি তুলনায় বাবা মানুষটার থেকে। ভার্বালি অনেক কম, কিন্তু বাবাকে দেখা, বাবার, আমি বলছি যে অনেক রাত্রিবেলা এমন হয়েছে যে দরজা খুলে ঢুকেছি, বাবা দেখছি যে ঝুঁকে লিখছে
এবার তখন গ্রীষ্মকাল, বাবা দরদর করে ঘামছে। আমি বললাম এত গরম তুমি ফ্যান ফ্যানটা চালাওনি? বাবা বলছে চালিয়ে দে। যেন ফ্যান চালানোটা খুব বড় ব্যাপার না। এই যে একটা আশ্চর্য মনোযোগ, লেখার যে পৃথিবী, সেই পৃথিবীতে যে ফ্যান লাগে না, এইগুলো আমার মনে হয় যে খুব ইনফ্লুয়েন্স করে। ইনফ্লুয়েন্স করে। এবং সত্যিতে বাবারা মনে হয় এরকমই হয়। হুম। আবার অনেক সময় সামনে বলতে বাবারা খুব একটা হুম। পায় না, কিন্তু আড়ালে আবডালে শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ, অন্যরা বলে যে তোর বাবা তো তোর নামে বলছিল ওরকম একটা প্রোগ্রাম থাকে। একেবারে, এটা একেবারে। কিন্তু বাবাদের জীবনে একটা থাকে, পেছনে প্রচ্ছন্ন একটা ভীষণ, গাইড ভীষণ, থাকে। ভীষণ। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটু জানবো হুম, যে এই যে আমরা পাড়ায় পাড়ায় তো ছুটির দিনগুলোতে হুম, হুম, প্রচুর খেলাধুলা করেছি হুম, ছোটবেলায়, হুম, এখনো করি, হুম, অনেকে করে। হুম, তা এই যে হঠাৎ করে হাওয়াই চটির উইকেট, হুম, এইটা সিরিজটা এলো, হ্যাঁ, হুম, এই যে হঠাৎ করে মানে আমাদের বললেই কিরকম একটা যেন কন্ট্রোভার্সি চলে আসে, হুম, তাও বলবো হুম, এই যে হাওয়াই চটি পরে হুম, এই যে পাড়ার লেনটার মধ্যে বা গলিটার মধ্যে হুম, সেখানে যে মানে খেলা যেতে পারে ক্রিকেট, হুম, এই কনসেপ্ট কোথাও গিয়ে কিভাবে এই সিরিজটার মাথায় এলো এবং এটার পথ চলাটা কেমন ছিল যদি একটুখানি বলো। দেখো, রোববার পত্রিকার যিনি বর্তমান সম্পাদক অনিন্দ্য হুম, চট্টোপাধ্যায়, অনিন্দ্যদা একদিন ফোন করে বলল যে সম্বিত তোকে একটা কলাম লিখতে হবে। আর আমি বললাম যে আমার তো লেখা, বললামই যে হুম, খুবই ছোট, হুম, 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 5-7 লাইন, বড় জোর 13 লাইনের গদ্য লিখি, কি কলাম লিখবো? ধারাবাহিক কলাম লিখতে হবে, মাসে 2টো করে দিতে হবে। আমি বললাম অনিন্দ্যদা কি লিখবো বুঝতে পারছি না। বললো তুই ভেবে বল। প্রায় 1 মাস ভাবলাম, ভেবে দেখলাম যে শুধুমাত্র পাড়া ক্রিকেটটা নিয়ে এমন একটা জায়গা যেখানে আমি বলতে পারি। বহু কাটিয়েছি আচ্ছা, আর কি জীবন। আচ্ছা, তো অনিন্দ্যদাকে বললাম, অনিন্দ্যা বললো হ্যাঁ, ক্রিকেট নিয়ে তো এখানে কলাম হয়নি, হ্যাঁ, কর। সেই লিখতে শুরু করলাম। করতে, 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 করতে কোথাও একটা গিয়ে হয়ে গেল আর কি 1.5-2 বছরের একটা ইনিংস খেললাম ছোট করে। কেমন হয়েছে সেটা পাঠকই বলতে পারবেন। এবার মজার বিষয়টা এটাই যে আমি ছোটবেলা থেকে অসম্ভব ক্রিকেট অ্যাডিক্টেড, এবং আমি মানে প্রচণ্ডই ক্রিকেট খেলতাম। যদিও আমি পেস বল করতাম, কিন্তু আমার গুরু হচ্ছে রাহুল দ্রাবিড়। মানে একবার মনে আছে যে ক্লাস 11-এ আমাদের ক্লাস টিচার প্রণব বাবু, তিনি গার্জেন কল করেছেন। তার কারণ বাকি সমস্ত বিষয়ে আমি খুব খারাপ ফল করেছি, হুম, বাংলায় হায়েস্ট পেয়েছি। আচ্ছা, বাবা গেছে, আমি পেছনে দাঁড়িয়ে প্রণববাবুর সামনে। প্রণববাবু বাবাকে বলছে যে বুঝতেই তো পাচ্ছেন যে বাংলায় হায়েস্ট পায়, বাকি সব কিছুতে খুব খারাপ। তার মানে সে পড়াশোনায় ভালো কিন্তু পড়ছে না কেন? তখন বাবা বলছে ও আসলে সৌরভ গাঙ্গুলি হতে চায়। আমি মাথাটা একটু তুলে বললাম যে সৌরভ গাঙ্গুলি না, রাহুল দ্রাবিড়। তো আমার কাছে মানে খেলা বিষয়টা এরকমই যে আমার খেলা সম্পর্কে যদি খুব রেগে মেগেও ভুল কথা বলা হয়, হ্যাঁ, তবেও যেন রাহুল দ্রাবিড় লোকটার আচ্ছা, কথা কোথাও একটা গিয়ে থাকে। মানে কোথাও গিয়ে সেই লং টার্মে খেলে যাওয়া এবং পুরো হ্যাঁ, ইনিংসটা ধরে খেলা। হ্যাঁ, আমার আমার আমি বলছি আমার যে গদ্যের ধরন, তার মধ্যেও ওই উল্টো দিকের জায়গাটা আছে যে মানে ক্রিজে যে মূল ব্যাট করছে করুক, যেমন আমি যদি বলি রোববার ডট ইনের কথা, হুম, যে মূল মিডিয়া যেমন খেলছে খেলুক, হুম, আমি স্ট্রাইক এন্ডে থাকবো আর কি। একদম। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, হুম, ঋতুপর্ণ ঘোষ, হুম, তার কথা তো বলতেই হয়, হুম, কথা প্রসঙ্গে উঠে আসে হুম, এবং আমরা তাকে ডিরেক্টর হিসেবে একরকম দেখি, হুম, হুম, তার নিজস্ব ব্যক্তি সত্তা হিসেবে একটা দেখি, হুম, তার লেখালেখি একটা জায়গা দেখি। হুম, এই লেখালেখি তার হুম, ধরনটা হুম, কিভাবে মানে কিরম ভাবে দেখো, মানে কিরম, মানে আমার যেমন একটা অন্যরকম মনে হয়, মানে হুম, পড়তে 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 অদ্ভুত একটা মনে হয় যে অনেক ফেলে আসা, খুব মানে অগোচরে হয়তো কথাগুলো থেকে যায়, সেগুলোকে আমরা হয়তো এড়িয়ে চলে গেছি বা হুম, গুরুত্বই দিইনি, কিন্তু সেগুলো কত সুন্দরভাবে আনা যায়। হুম, হুম। সেরকম ভাবে তোমার কোনোভাবে কোনো মানে তার কোন দিকটা ছুঁয়ে গেছে? আমার খুবই মনে হয় যে আহ, ঋতুপর্ণ ঘোষ যে গদ্যটা লিখেছেন সেটা হচ্ছে নিজের কথা বলা, এবং নিজের কথা এত স্পষ্টভাবে এবং এত ছোটখাটো, খুব মানে ইমেজ ইউজ করে আহ, এভাবে বলাটা না একটা শেখার মতো বিষয় আর কি। মানে আমি চারপাশটাকে কিভাবে দেখছি, তার একটা ছোট ছেঁড়া জামা, হয়তো একটা একটা সোফার একটা ছোট্ট দাগ, একটা ছোট্ট ছবি, একটা চশমা। তো এই মানে রোববার পত্রিকার শুরুতেও নানান খুব ছোট 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 একটা গামছা নিয়ে সংখ্যা হচ্ছে, হুম, হ্যাঁ, জানলার সিট নিয়ে সংখ্যা হচ্ছে। এই যে ছোট জিনিসগুলোকে দেখা, গুরুত্ব দেওয়া, এইটা কিন্তু ঋতুপর্ণ ঘোষের
গদ্য লেখার একটা খুব মহৎ বিষয় হয়ে উঠেছে। এবং সত্যি তো এটাই গিয়ে রোববারে অনেকটা রিফ্লেক্ট করে। এবং সত্যি মনে হয় যে ওই যে বারান্দায় সত্যি কোণে দেখা রোদ, হুম হুম এবং সেই কোণে দেখা রোদ যে সত্যি কিভাবে খুব সাধারণ জীবনটাকে, মানে সবাই সাধারণ মনটাকে ছুঁয়ে যেতে পারে, হুম হুম তো সহজ সরল ভাবে, মানে একদম খুব একদম। ভাষার কিন্তু তার মধ্যে কি গভীরতা, হ্যাঁ। তার মধ্যে কি মন খারাপ, এবং ওই বইটাকে যতবার ফিরে ফিরে পড়া যায় ততবার মনে হয় যে আরেকবার ওই সময়টা থেকে, ওই বিকেলগুলো থেকে, ওই দুপুরগুলো থেকে ঘুরে আসা যায়। এবং ততবার কিন্তু ইন্টারপ্রিটেশন গুলো পাল্টায়, পাল্টায়। এবং এটা সত্যি কোথাও একটা কারণ মনে হয় আমরাও তো সময়ের সঙ্গে সঙ্গে আমরাও পাল্টাচ্ছি, পাল্টাচ্ছি, ঠিক বড় তাই। হচ্ছি। এবং আরেকটা জিনিস জানবো যে এই যে পোর্টালে কাজ করছো বা আগামী দিনে আরো কাজ করবে, হুম যারা তোমাকে দেখে হয়তো ইনফ্লুয়েন্সড হচ্ছে আজকে, হুম বা এই ইউথ আড্ডায় দুই হুজুরের গপ্পতে এক হুজুর হিসেবে তোমাকে পেয়েছে এবং তোমাকে দেখে ইনফ্লুয়েন্সড হবে, হুম। তাদের যদি একটুখানি বলো যে কিভাবে তারা তাদের এই লেখালেখিগুলো হুম। একটু মানে এরকম ভাবে পোর্টালগুলোতে পাঠাতে পারে, বা কিভাবে তারা এগিয়ে যেতে পারে গদ্যকার হিসেবে। পোর্টালে তো সাধারণত পোর্টালের একটা অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস থাকে, মেল আইডি থাকে। পোর্টালগুলো জেনারেলি একটা হয় ফিচার রাইটিং এর মতো করে, যে কোন একটা বিষয়ে ফিচার লেখা, সে সম্পর্কে পড়াশোনা করা, কয়েকটা তথ্য, বই, এইটা একটা ধরন। আর একটা ধরন হচ্ছে যে কোন একটা নিউজ সেখান থেকে বিশ্লেষণ করা, এই সময়ে দাঁড়িয়ে কি কি ঘটছে, কখনো পরিসংখ্যান ভিত্তিক। আমি বলছি যেমন ধরো খুব রিসেন্টলি আমরা একটা হাতে লাটাই বলে সংখ্যা করলাম বিশ্বকর্মা পুজোতে। বাট হাতে লাটাইয়ের বিষয়টা হচ্ছে যে যে নিয়ন্ত্রণ করে, ঘুড়ি তো অনেকে ওড়ায়, কিন্তু যে লাটাই হাতে থাকে তার কাছে আসলে সুতোর ক্ষমতা। ঠিক, মানে কখন সে লাটাইটা ছাড়বে আর কখন এবার ধরবে। সেরকম ভাবে মহাভারতের কৃষ্ণ, সেরকম ভাবে আমি বলছি যে পত্রিকার সম্পাদনা বিভাগ, সেরকম ভাবেই ফিল্মের যে এডিটর, হ্যাঁ, তো সেভাবেই কিন্তু রাহুল দ্রাবিড়। আচ্ছা, আবার সেই রাহুল রাহুল দ্রাবিড়। আচ্ছা, আমরা একদম আমাদের আড্ডা প্রায় শেষের দিকে চলে আসছি। একটা ছোট্ট জিনিস জানবো, জানতে যে আমাদের ছোট্ট জিনিস জানছি তো, তাই ছোট্টতেই থাকি, আমরা 60 ml এ থাকি। এই 60 ml বলে একটা ছোট্ট তোমার ম্যাগাজিন রয়েছে, এই হচ্ছে ম্যাগাজিন না, এটা একটা বই, ছোট্ট বই, 60 ml। এইটা নিয়ে খুবই হুল্লোড় পড়েছিল, সেটা খুব ব্যক্তিগত জায়গা থেকেই হবে, খুব বেশি নয়। কিন্তু মানে এটা বেসিক্যালি না গদ্য না কবিতা, এটা এক লাইনের প্রায় একটা মানে বই। আচ্ছা, হ্যাঁ, কোনো একটা শব্দ ধরে তার একটা ব্যাখ্যা করা আর কি। তো 60টা লেখা এক লাইনের, সে কারণে 60 ml। মানে এই ভাবনাটা বেশ অন্যরকম, এবং এই ভাবনাটা পড়েই মনে হয় যে যদি এরকম একটা ছোট্ট সত্যি 60 ml পাওয়া যেত, তাহলে কোথাও গিয়ে কোনো একটা জার্নি মনে হয় খুব সহজেই জার্নিটা শুরু শেষের মধ্যে এই 60 ml-টাও শেষ হয়ে যেত। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। ইউথ আড্ডায় দুই হুজুরের গপ্পতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, এখনো আছে গদ্যকার সম্বিত বসু। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে আলোচনা হবে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি আসা যাওয়ার মাঝে নিয়ে। এত বেশি কথা বলো কেন? চুপ করো, শব্দহীন হও। শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর। লেখো আয়ু, লেখো আয়ু। নমস্কার দর্শক বন্ধু, ইউথ আড্ডার অন্যতম সেগমেন্ট শয় সিনেমার আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আজকের এই সংলাপের যুগে আমরা কথা বলবো সম্পূর্ণ সংলাপহীন একটি ছায়াছবি নিয়ে, যার নাম আসা যাওয়ার মাঝে। আর এই প্রসঙ্গে আজকে আমরা স্টুডিওয়ে পেয়ে গেছি কবি, গদ্যকার, তার সঙ্গে সাংবাদিক এবং চলচ্চিত্রপ্রেমী সুমন সাধুকে। সুমন সাধু, তোমায় অনেক অনেক স্বাগত জানাই আবারও আমাদের এই শয়ে সিনেমার আসরে। আর আজকে আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো, আসা যাওয়ার মাঝে, একেবারে সংলাপহীন একটা গল্প বলছেন এখানে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মধ্যবিত্ত দম্পতির রোজকার জীবনযাপনের একটা কিন্তু ছবি উঠে আসছে। একজন দর্শক হিসেবে তোমার অভিজ্ঞতা একটু জানতে চাইব। যখন প্রথম আসা যাওয়ার মাঝে আমি দেখেছিলাম, আমার দেখার সুযোগ হয়েছিল বড় পর্দায়,
তখন দেখে একটা কিছু কিছু কাজ থাকে, দেখবে সেটা গান হতে পারে, কবিতা হতে পারে বা চলচ্চিত্র, দেখে আহা বলতে ইচ্ছা করে। তো এই ছবিটা দেখে, ছবিটাতে তো অবশ্যই তুমি যেরকম বললে সংলাপহীন একটি ছবি, সে কারণে আমাদের মতো দর্শকদেরও মনে হয় ছবিটা দেখার পর বিশেষ কিছু বলার থাকে না, তৈরি হয় আস্তে আস্তে। এই তার যে প্রতিক্রিয়া সেটা ক্রমশ ধীরে ধীরে, অনুভূতিটা আস্তে আস্তে হয়। একদমই তাই। তো আসা যাওয়ার মাঝের কেন্দ্রে আছে শহর কলকাতা, অর্থাৎ নগর সভ্যতা। একটা ছোট্ট জিনিস আমার বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নগর কেন্দ্রিক সভ্যতা অনেকখানি বদলে গিয়েছিল। এই শহরে যারা বাস করেন তাদের জীবন যাপন অনেকখানি পাল্টাতে পাল্টাতে থাকছিল। অনেক বছর পর আমার মনে হয় আদিত্য বিক্রম সেনগুপ্ত এই আসা যাওয়ার ছবির মাধ্যমে মধ্যবিত্ত সংকট, একটা দাম্পত্য জীবনের যে মধ্যবিত্ত সংকট, সেটা চমৎকারভাবে চিত্রায়ন করেছেন। মধ্যবিত্ততা বলতে আমরা এটাকে অনেকেই খুব নেগেটিভভাবে দেখি, কিন্তু এর মধ্যে একটা চূড়ান্ত পজিটিভিটি আছে, যেটা আদিত্য বিক্রম এই ছবির মাধ্যমে বলার চেষ্টা করেছেন। এমন এক দম্পতির গল্প বলেছেন, তাদের মধ্যে যে বোঝাপড়া, এই যে আমাদের শহর কলকাতায় মানে দম্পতি দুজনেই, প্রতিনিয়তই তো আমরা এরকম দম্পতি, এরকম মধ্যবিত্ত জীবন, সাধারণ জীবন দেখছি। একদমই, এটা আমাদের প্রত্যেকের জীবন, ঘর সামলাতে হচ্ছে। একদমই তাই, একদমই তাই। এবং আচ্ছা, কোথাও গিয়ে কি আমরা ওই একটি ইরানি ছবি আমি দেখেছিলাম বেশ কয়েকদিন আগে, তো অ্যাডভেঞ্চার অফ আ ম্যারিড কাপল, সেই ছবির সঙ্গে কি এই ছবির কোথাও গিয়ে সাদৃশ্য রয়েছে? সাদৃশ্য ঠিক বলবো না, মানে সেখানে যেরকম দেখা যাচ্ছে যে দম্পতি তাদের খুব সম্ভবতই খাবার টেবিলে দেখা হচ্ছে বা এরকম কিছু একটা সেখানে দেখানো হয়েছে। তবে আসা যাওয়ার মাঝে সম্পূর্ণ ব্যতিক্রমী, সব দিক থেকেই ব্যতিক্রমী। তার প্লটের দিক থেকেও ব্যতিক্রমী এবং আমার মনে হয় টেকনিক্যাল দিক থেকেও ভীষণভাবে ব্যতিক্রমী। দেখো, এখানে খুব ইন্টারেস্টিং যে পরিচালক কিন্তু একদম ছবির শুরু থেকে এদের যে দাম্পত্য জীবন, মানে স্বামী স্ত্রীকে কখনো এক ফ্রেমের মধ্যে আনেননি, এনেছেন একদম সবার শেষে, এবং সেটার আলাদা একটা ঘোরের মধ্যে রয়েছে। তো এখানেই তো ছবিটার আলাদা হয়ে যায় তাৎপর্য। এবং একটা জিনিস, একটা রেফারেন্স যেটা আমার খুব ভালো লেগেছিল, যখন তারা ঘুমোচ্ছে, মানে একে অপরকে তারা ফোন করছে, কিন্তু ফোনটা কেউ ধরছে না, রাইট, সে কেটে দিচ্ছে ফোনটা। চমৎকার, মানে এর থেকে ভালো চিত্রায়ন এবং এর থেকে ওই যে জীবনানন্দ দাশের কবিতা, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়, দৃশ্যের ভিতর দৃশ্য ক্রমশ জন্মাচ্ছে, এবং এইভাবে একটা আস্ত সিনেমা কবিতা হয়ে উঠছে। খুব সুন্দরভাবে তুমি বললে, দৃশ্যের কথা বললে। এখানে আমি বলি, পরিচালক কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কয়েকটা ডিটেলিং এর ওপর কাজ করেছেন। যেমন ধরো নোনা পড়া, পলস্তরে পড়া দেওয়াল, কিংবা ধরো কড়াইতে শুকিয়ে যাওয়া তেল, তার সঙ্গে ধরো হয়তো সাবান ব্যবহার করতে করতে একেবারে ফুরিয়ে গেছে, আমরা যেরকম বাড়িতে করি সেই সাবানটাকে আলাদা করে রেখে দেওয়া। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা ছবিতে দেখেছি, অনেকটা ঠিক ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতার মতন, সেই ওই ঘরে কিনু গোয়ালার গলির ওই রকম একতলার গড়াদে ঘেরা হরিপদ কেরানির যে গল্প আমরা পাচ্ছি বাঁশি কবিতায়, অনেকটা ঠিক ওরকম। তো এই যে ডিটেলিং বা টেকনিক্যাল যে কাজগুলো তুমি বললে, দৃশ্যের ভেতর দৃশ্য যেগুলো বলছো, সেই জায়গা থেকে যদি এই কথাগুলো নিয়ে আসি, কি বলবে? চমৎকার যে রেফারেন্সগুলো তুমি এখানে দিলে, এবং সত্যি প্রত্যেকটা একের পর এক যেটা ঘটছে, এগুলি আমার মনে হয় যে একটা ভালো ছবির বিশেষত্ব। মানে চাইলে কিন্তু অনেক কিছু বলা যেত, চাইলে তো সংলাপও দেওয়া যেত, কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো, কি এই যে ডিটেইলিং, একটা সিনেমার যে ডিটেইলিং, হ্যাঁ, পায়ের পাতার ছাপ পড়ছে লাল মেঝেতে, পায়ের পাতার ছাপ পড়ছে এবং সেই ছাপটা আবার মিলিয়েও যাচ্ছে। অর্থাৎ পরিচালকের কিন্তু এই ছবিটার দেখানোর সময় কোনো তাড়া নেই, মানে অ্যাকচুয়াল যে সময়
সেই সময়টাকে মানে রিয়েল টাইম যেটাকে আমরা বলি, সেই রিয়েল টাইমটা কিন্তু সিনেমার মধ্যে উঠে এসেছে, ধরে রাখা হয়েছে। কোনো তাড়া নেই। আজকে আমার মনে হয় যে ব্যস্ততার যুগে আমরা যখন দৌড়াচ্ছি, ক্রমশ দৌড়াচ্ছি, বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করছি, সেই সময় এই ছবিটা এইখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এই ছবির কোনো তাড়া নেই। এবং এই যে ছবিটার চরিত্রগুলো, মূলত এই যে দুটি চরিত্র, তারা যখন ভিড়ে মিশে যাচ্ছে, মানে আমি বলতে চাইছি যখন বাসব দত্তা যে চরিত্র অভিনয় করেছেন, বাসব দত্তা যখন লিফটে উঠছেন, যখন তার অফিস যাচ্ছেন, তার কর্মীদের সঙ্গে কাজ করছেন, বা ঋত্বিক চক্রবর্তী যখন তার অফিসে গিয়ে যন্ত্র নিয়ে কাজ করছে বা মাছ কিনতে যাচ্ছে মাছের বাজারে গিয়ে, এই যে ক্যাওসের মধ্যেও তারা কোথাও কি তাদের একটা আলাদা জীবন আছে এবং একাকিত্ব আছে। সেই একাকিত্বটা কিন্তু ঋত্বিক চক্রবর্তী বা বাসব দত্তার আলাদা আলাদা একাকিত্ব নয়, সে একাকিত্বটা কোথাও গিয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠছে। হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওই শেষের দৃশ্যটা, আমরা নিশ্চয় সেটা নিয়ে কথা বলবো পরে, তার প্রসঙ্গ আসবে আর কি। একেবারে তাই। আচ্ছা, তুমি এই যে বললে যে কেওসের কথা বলছো, এখান থেকেই উঠে আসে একেবারে সংলাপহীন হলেও কয়েকটা শব্দ কিন্তু ব্যবহার হয়েছে। কয়েকটা কেন, মানে সংলাপ ছাড়া কিন্তু শব্দের ব্যবহার প্রচুর হয়েছে। যেমন ধরো কড়াইতে মাছ ভাজা হচ্ছে তার শব্দ, এই যে বাজারের কথা তুমি বললে সেটাও উঠে এসছে। তো এই যে শব্দগুলো এবং ছবির বেস্ট অডিওগ্রাফির জন্য পুরস্কার পাওয়া, সেই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? দেখো কি চমৎকারভাবে এই যে সানাইয়ের সুর, একদম ছবির শুরুতে যে সানাইয়ের সুর বা সানাইয়ের সুর ফিরে ফিরে আসছে, শেষ দৃশ্য আমরা আবার সানাইয়ের সুর ফিরে পাবো। ওই যে বোতলের মধ্যে বিভিন্ন মশলা, চাল ডাল এগুলো ভরার যে শব্দ, আসলে শব্দ আমাদের প্রত্যেকের জীবনে শব্দ খুব গুরুত্বপূর্ণ। এই শব্দ তুমি ভাবো, এখানে চাইলে পরিচালক একটা ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যবহার করতে পারতেন, কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড স্কোর নেই। ব্যাকগ্রাউন্ড স্কোর হয়ে উঠেছে ওই ক্যাওস। আমার ব্যক্তিগতভাবে ছবিটা দেখার সময় মনে হয়েছে যে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর রাখার প্রয়োজন ছিল না, এ কারণেই যে তাদের একে অপরের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়া, যে বন্ডিং এবং যে জীবনে তারা বাঁচছে, হ্যাঁ, এই শহর কলকাতার এই যে দেখো এখানে ট্রামের শব্দ আসছে, বাসে চাপছেন যখন বাসের শব্দ আসছে, তারা যখন অফিসে কাজ করছে সেই অফিসের নানান ক্যাওস তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মাঝে কি চমৎকার কন্ট্রাস্ট হচ্ছে সানাইয়ের সুর। এবং শুধু সানাই কেন, এখানে পুরনো বাংলা ছবির গান ভেসে আসছে। এখানে তো নতুন কোনো বাংলা রোমান্টিক গান ব্যবহার করাই যেত বা তৈরি করাই যেত নতুন করে। তো আমি যেটা বলবো যে আমাদের জীবনের অংশ যেগুলো নিয়ে আমরা বাঁচি আমাদের বাঙালি মধ্যবিত্ত জীবনে, সেটা পুরোনো দিনের ছায়াছবির বাংলা রোমান্টিক গান হোক বা সানাইয়ের সুর হোক, অনেক বেশি রিলেটেবল হয়েছে যেহেতু এগুলো ব্যবহার করা হয়েছে। একদম সেই জিনিসগুলোই আবার এখানে ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু নতুন করে রিমেক করা হয়নি, কিন্তু দেখো ওই অরিজিনাল সেটাই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। একেবারে হ্যাঁ, মানে আমাদের জীবনেও আমরা সাধারণত রোজকার জীবনযাপন যেভাবে করে থাকি একেবারে সেটাই আমার মনে হয়েছে। তো আরেকটা বিষয়, তুমি ট্রামের কথা বললে ঋত্বিকের, এখানে আর বাসব দত্তার পায়ের ছাপের কথাও বললে। কোথাও দেখা যাচ্ছে বাসব দত্তা স্নান সেরে বেরোচ্ছে, পায়ের ছাপ মিলিয়ে যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে ঋত্বিক হয়তো কাজের ফাঁকে একটা সিগারেট ধরিয়ে ধূমপান করছে, আবার সামনে ট্রাম লাইন, একপাল ছাগল এসে পড়লো। কোথাও গিয়ে আমাদের মধ্যবিত্ত জীবনের যে খণ্ডচিত্র সেটা কিন্তু বারবার ফুটিয়ে তুলেছেন পরিচালক। তো এই জায়গা থেকে কি বলবে, কতখানি আমরা ছবিটা পেয়েছি, আমাদের জীবনের সাদৃশ্য কতটা পেয়েছি? এই ছবিতে যে দুটি মূল চরিত্র, তাদের কোনো নাম নেই, হ্যাঁ, তারা নামহীন গোত্রহীন দুটি চরিত্র। নামহীন গোত্রহীন বলে একটি ছোট গল্প আছে, আমি সাহিত্যিকের নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি। সেখানেও চমৎকারভাবে যে চরিত্রগুলো আসছে তাদের কোনো নাম থাকছে না, কোনো গোত্র থাকছে না। এর ফলে এটাই দেখা যায়
যে এই দুটি চরিত্র আমরা যে কেউ, আমরা যে কেউ সকলেই হতে পারি, আমাদের মধ্যে থেকে কেউ। এই এত বড় শহরে আমরা যে কেউ এই চরিত্রটা, হুম। সবার প্রতিনিধি হয়ে তারা এই ছবিতে মানে স্ক্রিপ্টে পরিচালক তাদেরকে এনেছেন, সবার প্রতিনিধিত্ব করেছেন তারা। হুম। তো আমাদের মধ্যবিত্ত জীবনের ভিতরকার যে মূল্যবোধ, হুম। যে চাওয়া পাওয়া, যে দ্বন্দ্ব, নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব, দাম্পত্য জীবনের যে সমস্যা, হুম। আম, আহ, যে কি বলবো, একে অপরের সঙ্গে যে সংলাপ, হ্যাঁ, যে স্বপ্ন আমরা দেখি মধ্যবিত্ত জীবনে, এটাই তো মানে মধ্যবিত্ত জীবনে সংকটের মধ্যে আর কিছুই থাকে না, ওই স্বপ্ন দেখাটুকু ছাড়া। স্বপ্ন দেখা। হ্যাঁ, এই ছবিতেও কিন্তু একটা স্বপ্নের কথা আসছে কিন্তু বারবার ফিরে ফিরে, ওই কুয়াশাচ্ছন্ন একটা একটা পাহাড়ের হালকা একটা আশ্বাস, সেই অনুভূতি, সেটাও কিন্তু আসছে। ওই যে তুমি সেফটি পিনের কথা বললে, যখন শাড়ি পরিয়ে দেওয়ার যে দৃশ্যটা ছিল, তখন কিন্তু এরকম দুজনের মধ্যে যে একটা দুজনেই দুজনের পরিপূরক, এবং দুজনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেটা কোথাও গিয়ে আদরের, কোথাও গিয়ে বোঝাপড়ার, এইটা কিন্তু বারবার ফুটে উঠেছে। সেই শেষ দৃশ্যটা নিয়ে যদি একটু বলো। শেষ দৃশ্য যখন ছবিটা আমি প্রথম দেখেছিলাম, তখন আমাদের কিছু বন্ধুদের মধ্যে আমাদের কথা হয়েছিল, তাদের অনেকেরই বক্তব্য ছিল যে শেষ দৃশ্যে তো পরিচালক কিছু কথা রাখতেই পারতেন, কিন্তু আমি সম্পূর্ণ তার বিপরীতে আমার অবস্থান ছিল। আমার মনে হয়েছে যে না, এটা আদ্যপান্ত একটি সংলাপহীন ছবি, এবং সত্যিই শেষ দৃশ্যে যেটাকে আমরা সিনেমার ভাষায় ড্রিম সিকোয়েন্স বলি, এটাকে যদি আমি ড্রিম সিকোয়েন্স নাও দেখি, আমি যদি ধরে নিই যে এটা তাদের মধ্যে বাস্তব জীবনে ঘটছে, যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর তাদের একে অপরের সঙ্গে দেখা করার কোনো সময় থাকছে না হাতে, তারা ওই ভোরবেলা, ওই সকালবেলাটুকু একে অপরের সঙ্গে তাদের মধ্যে দেখা হচ্ছে। সেটা হতে পারে বাস্তব জীবনে দেখা হচ্ছে, হতে পারে তারা স্বপ্নে তাদের মিলন হচ্ছে। ঠিক আছে, সারাদিন যখন আমরা নানা রকম কাজ করি, রাত্রে যখন ঘুমাই, আমরা ফ্রেশ থাকি বা আমাদের মন ভীষণ দুর্দান্ত থাকে আর কি ভোরবেলা বা সকালবেলায়। ঠিক আছে, আমার কাছে অন্তত একটা নতুন সকাল, একটা নতুন শুরু। এখানেও তাই, একটা নতুন কিছু শুরু। এই যে বারবার আমি মধ্যবিত্ত জীবন বলছি, দেখো এই যে আসা যাওয়ার মাঝে তাদের সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু এই সেই সিনেমার নামকরণের সার্থকতা এখানেই সার্থক হয়ে ওঠে আর কি। নামকরণের সার্থকতা আলোচনা করতে গিয়ে এটাই বলবো যে আসা যাওয়ার মাঝে স্বপ্নে যদি দুটি ভালোবাসার সম্পর্কের মিলন হয়, তাহলে তার থেকে আর ভালো কিছু হতে পারে না। এবং আমার চমৎকার লেগেছে যে সেই স্বপ্ন দৃশ্যের যে সেট ডিজাইন, একটি পাহাড়ি এলাকায় কুয়াশা ঘেরা একটি পাইন গাছের সারি, জঙ্গল, সেখানে একটি পুরোনো দিনের একটা বিছানা পাতা পেতে রাখা হয়েছে, টান টান করে বিছানার চাদর, বালিশের কভার দেওয়া, সেখানে একটা আয়নার সামনে মহিলা আসছেন, টিপ পড়ছেন, তার আঁচলে সেফটি পিন লাগিয়ে দিচ্ছেন তার হাজবেন্ড, মানে চা করে নিয়ে এসে চা খেতে দিচ্ছেন। এই যে ছোটখাটো, এই যে আমাদের সংসার জীবনের যে ছোটখাটো অনুভূতিগুলো, হ্যাঁ, আর তো বেশি মানে বিশেষ কিছু চাওয়ার থাকে না একটা সম্পর্কের মধ্যে। এবং সবকিছু শেষে এত স্ট্রাগল করার পরেও তারা স্বপ্ন কিন্তু দেখছেন, একদমই স্বপ্ন দেখা থামছে না কোথাও গিয়ে। এবং এই যে তুমি যেটা বললে একে অপরের পরিপূরক হয়ে উঠছে, এখানেই মানে তারা, আমার মনে হয় যে তারা আবিষ্কার করছে একটা নতুন জীবনকে। তাদের যখন মিলন হচ্ছে, তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করছে, তারা রিলিফ ফিল করছে, তারা ওই একটা ঘর তখন গোটা, হ্যাঁ মানে একটা ঘর তখন গোটা পৃথিবী হয়ে উঠছে। যে কারণে আমার মনে হয় আদিত্য বিক্রম এখানে ঘরের মধ্যে শুট করেননি, তিনি একটা পাবলিক জায়গা নির্বাচন করেছেন। ঠিক আছে, ঘর যখন বৃহৎ হয়ে ওঠে, একটা ক্ষুদ্র যখন বৃহৎ হয়ে ওঠে, হ্যাঁ, আমাদের ক্ষুদ্র জীবনকে যখন আমরা খুব বড় করে দেখি, সেটার একটা রেফারেন্স খুব চমৎকারভাবে শেষ দৃশ্যে পরিচালক এখানে দিয়ে গেলেন। আর একটা জিনিস আমি বলবো যে
এই যে ধরো এখানে যে দুটি চরিত্র বারবার ঘুরে ফিরে আসছে, তারা যে বিভিন্ন কাজকর্মগুলোর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যুক্ত, যে হ্যাঁ। কাজগুলো করছে। হুম। দেখো এই যে সমাজের চাপিয়ে দেওয়া একটা ধারণা আছে যে তুমি পুরুষ, তার মানে তুমি এই কাজগুলো হ্যাঁ, করবে। এই প্রসঙ্গেই আমি এক্ষুনি আসতাম হ্যাঁ, যে দুজনে কিন্তু সব রকমের কাজ করছেন, একদম মিলেমিশে ঘরের একদমই। কাজ বাইরের কাজ দুজনে। এবং এখানেও তাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, দেখো কোনো কাজই ছোট নয়, হুম। ঠিক আছে? ঘর এবং বাইরের দ্বন্দ্ব, সেটা আমরা সত্যজিৎ রায়ের মহানগর ছবিতে দেখেছি, পেয়েছি। এবং সেখানেও খুব চমৎকারভাবে বাস, ট্রাম, শহর কলকাতার শহর ক্যাওস ছবিটা উঠে আসছে। চমৎকারভাবে উঠে এসছে। কিন্তু ওই ছবিতে যেটা কাজ করেছে, ওখানেও দেখো একটা মধ্যবিত্ত সংকট আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে শহর কলকাতার নাগরিক জীবন যে আমূল বদলাতে থেকে পরিবর্তন, তার একটা রেফারেন্স মহানগর ছবিতে আছে। তো আমার অনেক বছর পর আমার আসা যাওয়ার মাঝে দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে মানে আমার মহানগরের কথা মনে পড়ছিল। ওই ট্রামের ওই ঘর ঘর শব্দ, বাসের ওই ক্যাওস, এসব দেখে আমার বারবার ওটার কথা মনে পড়ছিল। তো ওখানে মহানগরে কিন্তু ঘর আর বাইরের একটা দ্বন্দ্ব আছে। এই ছবিতে সেটা নেই। সেখানে এই ছবিটা অপূর্ব হয়ে উঠছে। মানে স্বামী স্ত্রী দুজনেই কর্মরত, এখানে কিন্তু কেউই, মানে দুজনেই পাল্লা দিয়ে যেরকম ভাবে বাইরের কাজ করছে, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য একদমই যেরকম বাইরের কাজ করছে সেরকমই তারা ঘরের কাজ করছে। এবং তাদের মধ্যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা কিন্তু দর্শকদের শোনাতে হবে না, শোনানো হচ্ছে না যে দেখো আমি এই টাইমে অফিস যাচ্ছি, তুমি তাহলে এটা করে দিও, দরকার পড়ছে না। তারা ভালো বন্ধু হয়ে উঠেছে। তো তো এটাই আর কি। আচ্ছা, আমরা এখানে দেখছি যে পরিচালক যিনি আদিত্য বিক্রম সেনগুপ্ত, তার এটা প্রথম ছবি মাধ্যমেই তিনি পুরস্কার পাচ্ছেন এরকম, এবং একটা অসাধারণ ছবি তৈরি করছেন যেটা আমাদের সাধারণ মানুষের মনের একটা জায়গায় কিন্তু থেকে যাচ্ছে। সেই জায়গায় কি বলবেন? হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে থেকে যাচ্ছে। এত বছর পরেও ছবিটা মুক্তির অনেক বছর হয়ে গেল, প্রথম কাজ এরকম সাকসেসফুল যে হতে পারে সেটা তো। এবং আমার মনে হয় যে দীর্ঘদিন পর বাংলা ছবিতে এরকম একটা ফ্রেশ হাওয়া নিয়ে আদিত্য বিক্রম এলেন, যেখানে উনি এমন একটা জীবনের কথা বললেন, মানে সাংঘাতিক কিছু এক্সপেরিমেন্ট নয়, পরীক্ষা নিরীক্ষায় তিনি যাননি। তিনি একটা যে জীবনের গল্প বললেন, সেই জীবনটায় আমি বাঁচি, তুমি বাঁচো, আমরা আর 5 জন বাঁচি। তিনি এমন একটা গল্প, এমন একটা প্লট তিনি বেছে নিলেন, এবং তিনি তার গল্প বলার, মানে তার পরবর্তী ছবিও যখন আমি দেখেছি, তার গল্প বলার একটা নিজস্বতা আছে। তিনি সিনেমার ল্যাঙ্গুয়েজকে, সিনেমার ভাষাকে তিনি নিজের মতো করে বলতে পারেন, তিনি খুঁজে পেয়েছেন। ঠিক আছে, আমি বলতে পারি আমি 1001টা বিদেশি ছবির অনুষঙ্গ এখানে আনতে পারি, কিন্তু আমার মনে হয় দরকার নেই সেটা। আমরা বাঙালি জীবনের, যে জীবনে আমরা বাঁচছি, সেই জীবনের রেপ্লিকা আসা যাওয়ার মাঝে, এবং আসা যাওয়ার মাঝেতে তিনি একটা ঘোর তৈরি করেছেন, যে ঘোরে আমরা আচ্ছন্ন থাকতে পারি। সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা অনেকখানি সিনেমার মধ্যে থেকে যাচ্ছে, রেশ কিন্তু থেকে যাচ্ছে। আচ্ছা, সেই রেশ তো আজকে আমাদের আলোচনার আসরেও রয়েছে। আচ্ছা, যেটা বলবো যে বাসব দত্ত এবং ঋত্বিক দুজনকেই আমরা নানান ধরনের চরিত্রতে দেখেছি। এই দুটো চরিত্রে অভিনয়ের যে তাৎপর্য বা অভিনেতা অভিনেত্রী হিসেবে তাদের যে মূল্যায়ন, সেটা কতদূর হতে পেরেছে? ঋত্বিক চক্রবর্তীকে আমার মনে হয় এর আগেও আমরা চমৎকার ছবিতে অভিনয় করতে দেখেছি। উনি একজন চরিত্রাভিনেতা, শক্তিশালী চরিত্রাভিনেতা, কিন্তু এই ছবির আবিষ্কার বাসব দত্ত। আমার মনে হয় যে চিত্রনাট্যের সঙ্গে তারা চিত্রনাট্যকে তারা জাস্টিস করেছেন, মানে ঠিক যতটুকু প্রয়োজন, যে এক্সপ্রেশন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে বলছিলাম শহরের ভিড়ে হারিয়ে যাওয়া। ধরো একটা বাসব দত্তা যখন উত্তর কলকাতার একটা সরু গলি দিয়ে হাঁটতে 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 যাচ্ছে এবং ক্যামেরা তাকে ফলো করছে, সে ট্রামে উঠে যাচ্ছে এবং সে ট্রামের মধ্যে মিশে যাচ্ছে, অর্থাৎ ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে একটা চরিত্র। সেখানে যে বাসব দত্তার যে এক্সপ্রেশন, একটা দৃশ্য আমার মনে পড়ছে এখন, যে বাসে যখন সে যাচ্ছে, টিকিটটা কেটে তার ঘড়ির ভিতরে রেখে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা হামেশাই করি।
একদমই একদম। একদমই এটাই বলতে চাইছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে জীবনে বাঁচছি সেই জীবনেরই রেপ্লিকা হচ্ছে এই ছবিটা। আর এই যে অভিনয় মানে এই যে মানে আমি যে শুরুতে বলছিলাম যে এই দুটি চরিত্র আমাদের জীবনের প্রতিনিধি স্থানীয় প্রতিনিধিত্ব করেছেন তারা, তাদের এই এক্সপ্রেশনের মধ্যে বারবার সেটা বারবার উঠে এসেছে। ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ে যখন তিনি ঘুমোচ্ছেন, যখন তিনি ঘুমোচ্ছেন, বাসব দত্তা তাকে ফোন করছেন এবং তিনি ফোনটা কেটে দিচ্ছেন। কি চমৎকারভাবে ঋত্বিক চক্রবর্তী এই দৃশ্যগুলোকে ফলো করেছেন। মানে এতটুকু আমরা যখন মানে থিয়েটারের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে নানা রকম ধরো ইন্টারসেকশন, ব্লকিং এগুলো ভাগ করে দেওয়া হয় যে এখান থেকে এতটুকু, তার বাইরে আমরা করব না। কিন্তু আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তী নিজে যেহেতু একজন স্বয়ং সম্পূর্ণ অভিনেতা, সে কারণে তিনি এই গোটা জিনিসটা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সামর্থ্য হয়েছেন। এবং যে কারণে এখন এত বছর পরেও আমরা এই দুটি চরিত্র নিয়ে কথা বলছি। একেবারে ঠিক কথাই বলেছে সুমন। আসা যাওয়ার মাঝে একেবারে ভিন্ন স্বাদের একটা ছবি। এই ছবি নিয়ে কথা বলতে শুরু করলে সময় যে কোথা দিয়ে কোথায় চলে যায় তার কুল আমরা নিজেরাই খুঁজে পাই না। তো আসা যাওয়ার মাঝে এই ছবিটা আমাদের মনের মাঝে কিন্তু থেকে যাবেই। আর আজকের মতন শয়েজ সিনেমায় আড্ডার আসর এখানেই শেষ করতে হবে। ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, তাই বন্ধুর সঙ্গে আবারও দেখা হবে আগামী দিনে। এতক্ষণ আমার সঙ্গে ছিল সুমনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর একটা ছবি নিয়ে এত সুন্দর সুন্দর কথা আমাদের বলার জন্য। সকল বন্ধুকে জানাই ভালো থাকুন, শয়েজ সিনেমায় এবং ইউথ আড্ডায় থাকুন। নমস্কার। আমাদের আজকের পর্ব কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিন একই সময় শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ছুটির আড্ডা, পথে ঘাটে